শুরু করা যাক। হ্যাঁ, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে, দেখেন, পলাশির যুদ্ধ। তো ব্রিটিশরা আসলে ভারতবর্ষ দখল করা হয় পলাশির যুদ্ধের মাধ্যমেই। এই যে পলাশি, এটা কোথায় মূলত? এটা মূলত পশ্চিম বাংলায় অবস্থিত। পলাশির যুদ্ধটা পশ্চিম বাংলায়, এটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গে। একটা নদী আছে হুগলি, যার শাখা নদী বাঘিরথী। এই যে বাঘিরথী নদীর তীরে, ভাগীরথী নদীর তীরে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের অত্যাচার, তারপর হচ্ছে শোষণ, একচেটিয়া নীতি এবং ভিনদেশীদের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত এই যুদ্ধটা গড়ে তুলেছিলেন সিরাজউদ্দৌলা, যিনি বাংলার সর্বশেষ স্বাধীন নবাব। তো এই যুদ্ধটা কত সালে সংঘটিত হয়েছে, এই অ্যান্সারটা আপনারাই করে ফেলেন। পাশাপাশি আমি কিছু ইনফরমেশন দিব পলাশির যুদ্ধ সম্পর্কে। আপনারা কমেন্টে জানিয়ে দেন এটা উত্তর, আমি কিন্তু উত্তর বলছি না। পলাশির যুদ্ধ এটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অনেকগুলো কারণে সংঘটিত হয়। এখানে নবাবের সৈন্য সংখ্যা ছিল 65,000। তাহলে নবাবের সৈন্য কত ছিল এটা সবাই জানতে চায়। সেটা হচ্ছে 65,000 সৈন্য সংখ্যা ছিল। তারপরে লর্ড ক্লাইভ আসছিলেন, যিনি ব্রিটিশদের, এই যে লর্ড ক্লাইভের বা ব্রিটিশদের সৈন্য সংখ্যা কত ছিল সবাই জানতে চায়। সেটা হচ্ছে মাত্র 3,000। নবাবের এখানে কিন্তু গোলন্দাজ, তারপরে হচ্ছে গোলা, হাতি যোদ্ধা, এরকম প্রায় 65,000 সৈন্য নিয়ে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই 3,000-এর মধ্যে মাত্র ব্রিটিশদের মারা গিয়েছে 50 জন। এই 50 জনকে হত্যা করা হয়েছিল এই যুদ্ধে। আর নবাবের সৈন্য মারা যায় কতজন? 500 জন হত্যা। ব্রিটিশরা 500 জন সৈন্যকে হত্যা করেছিল। তারপরে আরেকটা ইন্টারেস্টিং, এই যুদ্ধটা কিন্তু বেশি সময় ধরে চলেনি। পলাশি যুদ্ধের মেয়াদ কত, এটা পরীক্ষাতে আসে। পলাশি যুদ্ধের মেয়াদ যদি বলা হয়, সেটা হচ্ছে মাত্র 11 ঘন্টা। 11 ঘন্টার মাধ্যমে একটা মহাদেশের একটা অঞ্চল দখল করে ফেলেছে। এটা কি আসলে সম্ভব? কিভাবে সম্ভব? কারণ বিশ্বাসঘাতকদের কারণে এটা সম্ভব হয়েছিল। আপনি যদি নিজের কাছে নিজে পরাজিত হয়ে যান, নিজের মনের কাছে যদি নিজে পরাজিত হয়ে যান, সারা দুনিয়া স্বাধীন হলেই কি আপনার ভিতরে তো তুষের আগুন জ্বলছে, তাই না? আমাদের এই বাংলায় কিছু বিশ্বাসঘাতকদের সংখ্যা ছিল বেশি। এই বিশ্বাসঘাতকদের কারণে নবাব সিরাজউদ্দৌলার 65,000-এর তীরন্দাজ গোলাবারুদ সহকারে অস্ত্র শস্ত্র নিয়ে ব্রিটিশদের মাত্র 3,000-এর কাছে পরাজিত হতে হয়েছে। এর চেয়ে লজ্জা কি হতে পারে? যুদ্ধে পরাজিত হয়েছেন, ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু বিশ্বাসঘাতকতা, এই যে মীর জাফরের মতো, ঘসেটি বেগমের মতো লোকজন, যারা হলো ব্রিটিশদের সাথে হাত মিলায়া আমার দেশ বিক্রি করে দিয়েছে, এখন তারা তো মরে গেছে, কিন্তু আমরা আজও ভুগতেছি। আজও কি মীর জাফরদের জন্ম হয়নি? আজও মীর জাফররা কিন্তু যুগ যুগ ধরে বিভিন্ন নামে পৃথিবীতে আসে, আর এসে সাধারণ মানুষকে শোষণ করে। এখন বিষয়টা হচ্ছে, আসল মীর জাফরটা কে, এটা আমরা খুঁজে বের করতে পারি না। আমার মতের সাথে কারো যদি মত না মিলে, বাস তার ট্যাগ লাগিয়ে দেয়, সেটা হচ্ছে মীর জাফর, ইসরায়েলের দালাল, গোলাম, বাস এভাবে ট্যাগ লাগানো শুরু করি। বাস্তবিক নির্যাতিত, নিপীড়িত মানুষ যার মাধ্যমে, সে হচ্ছে মীর জাফরের বৈশিষ্ট্য বহন করে থাকে। তো এই সেই পলাশির যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল 23 জুনে এই যুদ্ধটা হয়েছিল। কবে? 1757 সালে। তার মানে নিশ্চয়ই আপনারা সঠিক অ্যান্সারটা করে ফেলেছেন। 1757 সালে 23 জুনে এই পলাশির যুদ্ধটা সংগঠিত হয়েছিল। পলাশির যুদ্ধ মাত্র 11 ঘন্টার মধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে, যেখানে মাত্র 50 জন সৈন্যের মৃত্যু ঘটিয়েছে, আর এখানে 500 জন সৈন্য নিহত হয়েছে। তার মানে বুঝতে হবে আপনাকে, সংখ্যা দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হলে টেকনিক লাগে, বুদ্ধি লাগে। যুদ্ধ জয় করতে হলে আপনাকে আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে, ঠিক আছে, সাহস লাগবে, বিশ্বাসঘাতক মুক্ত হতে হবে, তাহলে আপনি যুদ্ধে জয় করতে পারবেন।
তেমনি ভাবে আপনি চাকরির পরীক্ষা কেমনে পাবেন? শুধু পড়াশোনা করলে বই কিতাবাদি নিয়ে যদি আপনি বইসা থাকেন, অনেকগুলো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যদি বইসা থাকেন, তাহলেই কিন্তু চান্স পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না। চাকরি পাইতে হইলে এমন কিছু টেকনিক আপনাকে লাগবে যেগুলো অন্যদেরকে পিছনে ফেলে আপনাকে সামনে নিয়ে যাবে। সেই টেকনিকগুলো আপনাকে রপ্ত করতে হবে। ঠিক আছে? অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে, যে ভাইয়া মাস্টার্স আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, কিন্তু চাকরিটা পাই না। তো চাকরি না পাওয়ার অন্যতম অনেকগুলো কারণ আছে। আসেন আমরা এগুলো ক্লাসের মধ্যে বলবো। 2 নং প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনের দেওয়ানি লাভ করে কত সালে? প্রশ্ন হচ্ছে ভাইয়া দেওয়ানিটা কি? দেওয়ানি মানে হচ্ছে ব্যক্তিগত লাভ বা ব্যক্তিগত মালিকানা। ঠিক আছে, ব্যক্তিগত মালিকানা লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনের ব্যক্তিগত দেওয়ানি লাভ করে কত সালে? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা নিবন্ধনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেওয়ানি লাভ করেছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যরা হচ্ছে এই দেশের মালিকানা বা খাজনা উঠাবে, তারপর ট্যাক্স নির্ধারণ করবে, তাদের কথা মতো চলতে হবে ইত্যাদি। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু নিয়ম কানুন চাপিয়ে দেয়া হলো। তো দেখা গেল যে এই অদ্ভুত নিয়মগুলো আমাদেরকে মানতে হয়েছে। তো এখন দেখেন কিভাবে আমরা মানতে হয়েছে। কত সালে এই মূলত এই কাহিনীটা ঘটিয়েছে? 1765 সালে। তাহলে 1765 সালে মূলত এই দেওয়ানি লাভ করেছিল ব্রিটিশরা। ঠিক আছে, 1765 সালে আবার আরেকটা শাসন প্রতিষ্ঠা হয়েছিল, সেটাকে বলা হয় দ্বৈত শাসন। ঠিক আছে, 2 ধরনের শাসন, সেটা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নির্বাচন ইত্যাদির ক্ষেত্রে। যেমন দ্বৈত শাসনের ফলে ভোটাধিকার কাদের ছিল? মানে ভোটার কারা ছিল? যারা হচ্ছে ধনী, যারা শিক্ষিত। ঠিক আছে, যারা শিক্ষিত ধনী, তারপর হচ্ছে মানে মার্জিত, হ্যাঁ, এরকম টাইপের লোকজন হচ্ছে শুধু ভোট দিতে পারত। তার মানে যারা হচ্ছে সাধারণ নাগরিক, এই সাধারণ নাগরিকরা কিন্তু ভোট দিতে পারত না। ভোট দিতে পারত শিক্ষিত, মার্জিত, ধনী, বণিক শ্রেণীর লোকজন বা ব্যবসায়ী। ঠিক আছে, যারা ব্যবসায়ী তারাও হচ্ছে ভোট দিতে পারত। এই যে 2 ধরনের আচার বা শাসন, এটাকে মূলত দ্বৈত শাসন বলা হয়। লর্ড ক্লাইভ মূলত এই শাসনটা চালু করেছিলেন। আবার ট্যাক্স উঠাবে ব্রিটিশরা, নাম পড়বে কার? নাম পড়বে হচ্ছে নবাবদের। ঠিক আছে, এভাবে দেখা যাচ্ছে যে মীর জাফর আলী খানকে সিংহাসনে বসায়া তারা শুরু করলো টালবাহানা, ব্রিটিশরা। ঠিক আছে, ব্রিটিশরা তালবাহানা শুরু করলো। তো মীর জাফর আলী খান যদিও বুঝতে পেরেছিল, কিন্তু তখন তিনি সব হারায়া বুঝছেন। ঠিক আছে, সব হারায়া বুঝছিলেন। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনের দেওয়ানি লাভ করেছিলেন 1765 সালে, এটাই হলো সত্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনের দেওয়ানি লাভ করেছিলেন। তারপরে আসেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলার প্রথম বিদ্রোহ কোনটি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রথম যে বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহ কোনটা? সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ? আচ্ছা, এখানে আসলে 2টা উত্তরে সঠিক হওয়ার কথা। ফকির বিদ্রোহ বা ফকির সন্ন্যাসী বিদ্রোহ। যেহেতু এখানে শুধু সন্ন্যাসী বিদ্রোহ দিয়েছে, তাই ফকির আর আমি দিতে পারছি না, সন্ন্যাসী বিদ্রোহই এখানে মুখ্য। এই বিদ্রোহটা মূলত শুরু হয়েছিল 1760 সালে। এই বিদ্রোহটা চলেছিল 1800 সাল পর্যন্ত, দীর্ঘ 40 বৎসর। অর্থাৎ ফকির সন্ন্যাসী যে আন্দোলনটা, এটা চলে হচ্ছে 1800 সাল পর্যন্ত। আর এই আন্দোলনটা আরো মারাত্মক লেভেল ধারণ করে কবে? 1771 সালে। 1771 সালে 150 জন, মনে রাখবেন, 150 জন ফকির বা সাধক, ফকির বা সাধককে হত্যা করে। এখন 150 জন ফকির বা সাধককে যখন হত্যা করা হয়, তখন এই অঞ্চলের যারা ফকির তাদের মন ক্ষুণ্ণ হয় এবং তারা খুবই বিরক্ত হয়েছিল, এই বিষয়টা নিয়ে খুবই দুঃখিত হয়েছিল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। আমাদের এই অঞ্চলের যে বৈশিষ্ট্য, আমাদের এই অঞ্চলের
মানুষের যে আবেগ, যে ফকিররা, তাদেরকে তোমরা কেন হত্যা করলা? এই জন্য এই আন্দোলন আরো বেগবান হয়েছিল। ফকির আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনিও নিজেও একজন সাধক ছিলেন, ফকির ছিলেন। তার নাম হলো ফকির মজনু শাহ। এই যে ফকির মজনু শাহ, যদিও তার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, তখন পশ্চিম বাংলা ছিল, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনে ফকির মজনু শাহ ছাড়াও আরো কয়েকজন বিখ্যাত ব্যক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হচ্ছে ভবানী পাঠক, আরেকজনের নাম হলো দেবী চৌধুরানী। এই যে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক, দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক, এই দুইজনে কিন্তু ফকির আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এখন ফকির আন্দোলনটা কিন্তু শুধু যে মুসলমানদের ছিল তা নয়, এখানে সবাই সমবেত হয়েছিল। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীকে ফকির মজনু শাহ ইনভাইট করলেন যে ফকির সন্ন্যাসী আন্দোলনে আপনি এসে জয়েন করেন। তখন তারা বলল যে ঠিক আছে, আমরা জয়েন করব। অথচ তাদের কিন্তু বিবাহ হওয়ার কথা ছিল। তো তারা বলল যে আমরা আগে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াই, তারপরে হচ্ছে আমরা বিয়ের পিড়িতে বসবো। দুঃখজনক হলেও সত্য, এই যুদ্ধে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর সাথে বিয়ে বন্ধন হওয়ার কথা থাকা সত্ত্বেও তারা যুদ্ধে গিয়েছে, ফকির আন্দোলনে তারা জয়েন করেছে, কিন্তু যুদ্ধ থেকে আর ফিরে আসা হয় না, অর্থাৎ তারা দুইজনে মারা গিয়েছে। ফলে এই ফকির আন্দোলনের নায়ক নায়িকা বলা হয় ভবানী পাঠক ও দেবী চৌধুরানীকে। তাহলে নায়ক এবং নায়িকা কে ফকির আন্দোলনের? ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। এই প্রশ্নটাই পরীক্ষাতে এসেছে যে ফকির আন্দোলনের নায়ক নায়িকা কে? ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। তো এই আন্দোলনে ফকির মজনু শাহ এক সময় অসুস্থ হয়ে পড়েন, তাকে গুলি করা হয়। তো গুলি করলে তিনি কয়েকদিন আহত ছিলেন, পরে তিনি মারা যান। এই আন্দোলনে যোগ্য নেতৃত্বের অভাবে অনেক ফকিররা আন্দোলন ছেড়ে পালাইতে শুরু করে। মনে রাখবেন, সামনে দৌড়ানো যখন শুরু করবেন পিছনে শত্রু দেখে, উল্টা যখন ব্যাক করবেন আর রেহাই নেই। আপনি যদি ওখানে এসে থাইমেও যান তাহলেও রেহাই নেই, শত্রু আপনারা ছাড়বে না। এই কারণে ফকির আন্দোলনে সঠিক নেতৃত্বের অভাবে এই আন্দোলনটা স্থমিত হয়ে পড়ে এবং ফকিররা কি হয়ে যায়? ফকিররা হচ্ছে এখানে হতাশ হয়ে পড়ে। কি কিচ্ছু নেই তো। তাহলে ফকিররা দেখা যাচ্ছে এই আন্দোলনটা বন্ধ করে দিয়েছিল। এই আন্দোলনের ফলে হাজার হাজার মুসলমানদেরকে ধরে চাকরি থেকে বঞ্চিত করে, 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তাদেরকে হত্যা পর্যন্ত করে। ঠিক আছে, হাজার হাজার মুসলমানদেরকে এই আন্দোলনের বলি হতে হয়েছিল। ঠিক আছে, যদিও অন্য ধর্মের লোকজন তাদের সাথে মিল দিয়ে তারা হচ্ছে এগিয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যদি এখন প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমরা পারবো, তাই না? তাহলে যদি বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ যদি বলা হয়, ঠিক আছে, প্রথম শহীদ কিসের? ব্রিটিশ বিরোধী আন্দোলনের, তখন হবে হাজী তিতুমির। হাজী তিতুমির। আর যদি বলা হয় ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন বা বিদ্রোহ কোনটা ছিল, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন বা সন্ন্যাসী বিদ্রোহ। তাহলে ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন কোনটা ছিল? ফকির আন্দোলন। আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বলা হয় কাকে? সেটা হলো হাজী তিতুমিরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বলা হয়। আর যদি মহিলা শহীদ বলা হয় তখন হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। দেখেন, এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, ওনাকে বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম মহিলা শহীদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম মহিলা জীবন উৎসর্গকারী যিনি, তিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামে বোট ক্লাবে ব্রিটিশদের বিশাল একটা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্লাবের গেটের মধ্যে একটা সাইনবোর্ড ছিল,
সেখানে লেখা আছে ক্লাবের ভিতরে কুকুর এবং ভারতীয় প্রবেশ নিষেধ। কিসের সাথে তুলনা করলো দেখেন, কুকুর এবং ভারতীয় প্রবেশ এখানে নাকি নিষেধ। এই কারণে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ঠিক আছে, যে আমরা কেন এখানে যাইতে পারবো না। পরে প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন সহ অনেকে এখানে গিয়ে আক্রমণ করে এবং প্রীতিলতাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে অনেক নির্যাতনের ফলে তাকে হত্যা করা হয়, ঠিক আছে। এই কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী জীবন উৎসর্গকারী বলা হয় প্রীতিলতা ওয়াদ্দেদারকে। আর হাজী তিতুমির উনি হচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। আর ফকির সন্ন্যাসী আন্দোলন, এটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম ধাপ। এটার মেয়াদ ছিল কত? 40 বৎসর, কিন্তু ফলাফল জিরো, ঠিক আছে। অনেক আন্দোলন করতে হয়, একটা আন্দোলনকে সফল করতে হলে জাস্ট একটা আন্দোলন দিয়েই সফল হবে না, অনেকগুলো আন্দোলন এটার সাথে জড়িত থাকে। তো এই হচ্ছে বিষয়গুলো, এইভাবে আপনাদের নিবন্ধন পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। নীল কমিশন গঠিত হয় কত সালে? এই দেশের মানুষের উপর ব্রিটিশদের নির্যাতনের ইতিহাস বইলে শেষ করা যাবে না। 190 বছর কাগজে কলমে কিন্তু ব্রিটিশরা শাসন করে মুঘলদের পর থেকেই। সেই 1600 সাল থেকেই তাদের নির্যাতনটা শুরু হয়েছে, সেই 1600 খ্রিস্টাব্দ থেকে। 1600 সালের 31 ডিসেম্বর কি হয়েছিল তখন? তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হচ্ছে এই দেশের মানুষের উপরে তারা তাবেদারি চালিয়েছে দীর্ঘকাল। যদিও সেটার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল 1757 সালে, শেষ হয়েছিল 1947 সালে। তাই এখানে 190 বছর হিসাব করা হয়, কিন্তু 190 বছর কি আরো বেশি হবে। তারা যে জুলুমগুলো চালিয়েছে তার মধ্যে একটা হচ্ছে নীল চাষ। এই অঞ্চলের মানুষদেরকে জোর করে তারা নীল চাষ করাতো, কারণ নীলটা তাদের খুব কাজে লাগতো। এটা কাপড়ে ব্যবহার করত, বিভিন্ন জায়গাতে ইন্ডাস্ট্রিতে এই নীলের খুব কদর ছিল এবং কি ভালো মায়না পাইতো। তাদের ব্যবসা জমজমাট ছিল। এই কারণে কিছু অঞ্চল তারা নিয়ে কৃষকদেরকে দিয়ে বলো যে এগুলো তোমরা নীল চাষ করো। কৃষকরা তো চাষ করেছে, ইনভেস্ট করেছে নিজের খরচে, কিন্তু যা ইনভেস্ট করেছে সেটা বিক্রি করে তাদের পোষায় না। ফলে কৃষকরা বলল যে নীল চাষ আমরা করব না। কারণ কি, নীল চাষ করে লাভটা কি? দেখা যাচ্ছে যে আমরা তো আমাদের পাওনাটা খুঁজে পাই না। কেন তারা নীল চাষ করবে না? এই জন্য নীল কুঠিতে এনে এনে নির্যাতন করত। কুঠি মানে জেলখানা। এটা হচ্ছে ব্রিটিশরা বিভিন্ন অঞ্চলে নীল কুঠি স্থাপন করত, যে এই ধরনের অপরাধী নীল চাষ করতে চায় না এই ধরনের অপরাধীদেরকে এখানে আইনা অকথ্য নির্যাতন চালাতো। এই জন্য 1859 সালে একটা আন্দোলন শুরু হয়েছিল। 1859 সালে একটা আন্দোলন শুরু হয়েছিল, এটাকে বলা হয় কি? নীল বিদ্রোহ। এই যে নীল বিদ্রোহ, হাজী দুদুমিয়া কিন্তু এই নীল বিদ্রোহতে সমর্থন দিয়েছিলেন, আর অনেকেই এই আন্দোলনের সমর্থন দিয়েছিলেন। নীল বিদ্রোহের কারণে কুষ্টিয়া, রংপুর, যশোর এই অঞ্চলটাতে বিশাল কৃষক প্যানেল আইসা অংশগ্রহণ করলেন। পরবর্তীতে তারা বাধ্য হয়ে নীল কমিশন গঠন করতে হয়েছে 1860 সালে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে বলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1860। 1860 সালে নীল কমিশন গঠিত হয়। সেখানে বলা হয়েছে জোর জবরদস্তি করে কাউকে নীল চাষ করানো যাবে না। যদি কেউ জোর জবরদস্তি করে নীল চাষ করায় তাহলে তাকে শাস্তি পেতে হবে। এই জন্য মূলত আর নীল চাষ করানোর সাহস পায় না। আবার দেখা যাচ্ছে যে মানে আর নীলকররা এমন কিছু কৌশল অবলম্বন করত, তাদেরকে বলতো যে ঠিক আছে তোমরা চাষ করো, যত টাকা লাগে আমরা দিব, এই বলে হচ্ছে কৃষকদেরকে নামায়া দিত। আর নীল চাষ করত, নীল নিয়ে যেত, কিন্তু টাকা পরিশোধ করতো না। মনে হয় যেন তারা একটা মানে বাপদাদার সম্পত্তি পেয়ে গেছে। এটা তো তাদের চাহিদা বেশি ইউরোপ আমেরিকায়, এই কারণে তারা এটার প্রতি জোর দিত। তাহলে তোরা টাকা দে, কিন্তু টাকা দিত না। তো এই হচ্ছে অবস্থা। তাহলে হাজী তিতুমির দুদুমিয়া
এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এই নীল বিদ্রোহের উপরে একটি নাটক রচিত হয়েছে। আপনারা যদি পারেন, নীল বিদ্রোহের উপরে একটি নাটক রচিত হয়েছে, ওই নাটকটার নাম কি কমেন্টে জানান। নীল বিদ্রোহের উপরে একটি নাটক রচিত হয়েছিল, কে বলতে পারবেন? নীল বিদ্রোহের উপরে একটি নাটক রচিত হয়েছিল, ওই নাটকটির নাম কি? গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাইলে নীল বিদ্রোহের উপরে যে নাটকটি রচিত হয়েছিল সেটার নাম হচ্ছে, আমাদের রাজকুমার, তারপর হচ্ছে তানিয়া আপু অ্যান্সার করেছেন, রাজকুমারও অ্যান্সার করেছেন, সুবর্ণ আক্তার, আপনাদের গুলো হয়েছে। তাহলে নীল দর্পণ, এই যে নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র এটা লিখেছিলেন। একটা নাটক রচিত হয়েছে, ওই নাটকটার নামই হচ্ছে নীল দর্পণ নাটক। নীল দর্পণ এটা একটা নাটকের নাম। এই নীল দর্পণ নাটকটা কে রচনা করেছেন? দীনবন্ধু মিত্র, কুষ্টিয়ার দীনবন্ধু মিত্র। এই নাটক কেন রচিত হয়েছে? এই জন্য এই দেশের কিছু কিছু হিন্দু জমিদার এটা সহ্য করতে পারলেন না। ইভেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকটা যখন প্রকাশিত হয়েছে তখন তিনি বাংলায় আসলেন 1860 সালে। কারণ 1860 সালে ঢাকায় প্রথম এই নাটকটি মঞ্চায়িত হয়। তার পূর্বে ঢাকাতে বা বাংলাদেশে কোনো নাটক মঞ্চায়িত হয়নি। তাহলে ঢাকায় প্রথম মঞ্চায়িত নাটক কোনটি? নীল দর্পণ নাটক। এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টেজে জুতা নিক্ষেপ করেছিল। হ্যাঁ, তুমি কেন এই নাটক রচনা করলা? এটা ব্রিটিশদের বিরুদ্ধে যায়। হ্যাঁ, এটা কি ঠিক করলা তুমি? এইরকম কিছু পাঁচাটা ব্রিটিশদের গোলাম ছিল, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। তো দীনবন্ধু মিত্র তিনি খুব দুঃখিত হলেন। তখনও পিনাকি ভট্টাচার্যের মতো এরকম কিছু সাহসী লেখক ছিল, গাদ্দার ছিল, যার মধ্যে একজন হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এই যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি কি করলেন? তিনি এই নীল দর্পণ নাটকটাকে ইংরেজি অনুবাদ করলেন। তাহলে আপনাদের পরীক্ষাতে আসবে নীল দর্পণ নাটক, এটার ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকের অনুবাদক যিনি, তিনি হচ্ছেন আমাদের বাংলা কবিতার জনক, বাংলা সাহিত্যের জনক, বাংলা নাটকের জনক, বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতার প্রণেতা, বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়া যার হাত ধরে হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, যশোরের। তিনি খুব ঘাততেরা ছিলেন। তিনি এই নাটকের ইংরেজি অনুবাদ করে দিল, যা এবার আর ভালো করে বুঝ। এটা বলা হচ্ছে এতক্ষণ তো গা কাটা ছিল, এখন লবণ ছিটিয়ে দিছে, যা এবার বুঝ। এই টাইপের লোক ছিল, ঠিক আছে? যে বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের বিভ্রাট হচ্ছে, তাই না? আপনারা অনেকেই ক্লাস করতে চান, আপনারা ক্লাস করতে চান, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে, নেট স্লো হওয়ার কারণে এই সমস্যাটা। আমি ভাবছিলাম যে মনে হয় শুধু মোটরসাইকেলের তেলে পাওয়া যায় না, এখন অনেক কিছুই ঘাটতি, ঠিক আছে? অনেক ক্রাইসিস তৈরি হচ্ছে, আমরা জানি না। সবাই আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করা দরকার। আচ্ছা, তাইলে এই যে এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। 19তম নিবন্ধন পরীক্ষা কারা কারা দিবেন? এখানে কেউ আছেন 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন? আছেন, তাই না? অনেকে 19তম নিবন্ধন, ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য নাম্বার যেটা দিয়েছি জাস্ট এতটুকু, এই যে নাম্বারটা ভুল করবেন না, 01767265758, এই নাম্বারেই আপনি টাকা পাঠালে আমরা আপনাকে যুক্ত করে দিব। আসেন 5 নাম্বার প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সিপাহী বলতে কারা?
সিপাহী বলতে সেনাবাহিনীরা। এই সেই সেনাবাহিনী যারা ব্রিটিশদের অধীনে কাজ করেছে। তো ব্রিটিশদের অধীনে চাকরি করেছে এ দেশীয়, তাহলে এরা কিন্তু দেশীয় দেশীয় মুসলিম এবং হিন্দুদের মধ্য থেকেও তাদের অধীনে চাকরি করেছে, কারণ ভাড়াটে সৈন্য এদেরকে দিয়ে হচ্ছে ব্রিটিশরা এই অঞ্চল শাসন করত। যেমন পাহাড়ি অঞ্চলে দেখবেন পাহাড়ি যারা পুলিশ তাদেরকে বেশি দায়িত্ব দেয়, কারণ কি ওই অঞ্চলটা তারা চিনে জানে, ওই অঞ্চলের কালচার ভাষা তারা খুব ভালো বুঝে, এবং কিভাবে অপরাধ ঠেকানো যায়, ধরা যায়, আইডেন্টিফাই করা যায়, এটা হচ্ছে তারা ভালো বুঝে বলে তাদেরকে ওখানে দায়িত্ব দেয়া হয়। তো তেমনি ভাবে এই অঞ্চলকে শাসন শোষণ করার জন্য ব্রিটিশরা সেনাবাহিনীতে নিয়োগ দিল মুসলমানদের থেকে এবং হিন্দুদের থেকে। এখন এক ধরনের বন্দুক তারা ব্যবহার করত, ওই বন্দুকটার নাম হচ্ছে এনফিল্ড। এটার নাম হচ্ছে এনফিল্ড। এরকম এনফিল্ড নামক একটা বন্দুক ব্যবহার করতেন। এই বন্দুকের যে কার্তুজ বা গুলি, এই গুলিতে নাকি শুকুর আর গরুর চর্বি ছিল। তাহলে কি কি ছিল? শুকুর প্লাস গরুর চর্বি। কে যেন এটা বলেছে, আসলে সত্য মিথ্যা এটা জানে নাই। তাহলে শুকুর এবং গরুর চর্বি দিয়ে এনফিল্ড নামক বন্দুকের কার্তুজটা তৈরি করা হতো, ঠিক আছে, যেটা চলে যাইতো আর কি, মানুষের দিকে ছুটে যাইতো ওইটা। আর তখনকার এনফিল্ড বন্দুকটা কামড় দিয়ে ধরে তারপরে গুলি করতে হতো। এখন মুসলমানদের শুকুরের মানে চর্বি তো দূরের কথা, শুকুরের মাংস হারাম। তাহলে মুসলমান যারা সেনাবাহিনী তাদের কাছে একটা ক্ষোভের জন্ম দিল, আবার হিন্দুদের কাছে গরু খাওয়া হচ্ছে হারাম, চর্বি তো দূরের কথা। মিয়া, আমরা ধর্মকর্ম করি না তাহলে কি হয়েছে, কিন্তু আমাদেরকে দিয়ে এরকম একটা অন্যায় কাজ করাবা, এটা হতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে যে এই অঞ্চলের যারা সিপাহী ছিল তারা বিদ্রোহ করে বসলেন। এই বিদ্রোহের নেতা যিনি ছিলেন বা প্রথম যিনি অস্ত্র উঠিয়েছিলেন তার নাম হলো মঙ্গল পাণ্ডে। এই সেই মঙ্গল পাণ্ডে, তিনি এটার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন। তার যে অফিসার ছিল তাকে গুলি করে দেয়। তখনকার গুলি এত পাওয়ার ছিল, 5টা 10টা গুলি করলে একজন মানুষ মারা যেত না। তো পরে মঙ্গল পাণ্ডে একটা গুলি করেই তিনি ক্ষান্ত ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়, পরবর্তী তাকে থাপড়ে মেরে ফেলা হয়। অর্থাৎ মঙ্গল পাণ্ডেকেই প্রথম হত্যা করা হয়। ফলে এই আন্দোলনটা আরো বেশি বেগবান হয়, আন্দোলন চলতে শুরু করে। প্রশ্ন হচ্ছে এই আন্দোলনটা কত সালে শুরু হয়েছিল? তার মানে এই আন্দোলনটা শুরু হয়েছিল 1857 সালে। 1857 সালে এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, এই আন্দোলনের মাধ্যমেই ভারতের স্বাধীনতার বীজ বপিত হয়। ফলে 1857 সালের সিপাহী বিপ্লবকে বলা হয় ভারতের স্বাধীনতার বীজ বপন অথবা ভারতের স্বাধীনতার সূতিকাগার। তাহলে ভারতবর্ষের স্বাধীনতার সূতিকাগার কোনটি? সূতিকাগার হচ্ছে এই সিপাহী বিপ্লব, যেটা 1857 সালে হয়েছিল। এই আন্দোলনে সবচেয়ে বেশি বলির পাঠা হয়েছিল যারা, তারা হচ্ছে মুসলিমরা। ধরে ধরে মুসলিমদেরকে হত্যা করা হতো। এবং বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক ছিল, ওই পার্কে এনে এই সিপাহীদেরকে ফাঁসিতে ঝুলাইয়ে হত্যা করা হয়েছিল। ওই পার্কটার প্রথমে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। এই সেই ভিক্টোরিয়া পার্ক, এই ভিক্টোরিয়া পার্কে এখানে এনে বিদ্রোহীদেরকে লটকায় রাখতো, মেরে লটকায় রাখতো। যতদিন না পর্যন্ত মানুষ শিক্ষা লাভ করবে, ভয় পাবে, ততদিন পর্যন্ত লাশ এখানে থাকবে। পচা গন্ধে সদরঘাট এলাকায় যাওয়া যেত না। তো এই আন্দোলনে সিপাহী বিদ্রোহের এই বিপ্লবে একজন মুঘল সমর্থন দিয়েছিলেন। বলতে হবে কোন মুঘল সম্রাট এই সিপাহী বিপ্লবে সমর্থন দেওয়ার কারণে তাকে নির্বাসিত করেছিল, তাকে শাস্তি দিয়েছিল, তাকে মিয়ানমারে পাঠিয়ে দিয়েছে। যদি পারেন কমেন্টে জানান।
বলতে পারবেন? জি জি, মরে শাহরিয়ার হোসেন, মরে মরে, কেন মরবে না? আচ্ছা, আহ, অনেকেই বলছেন যে ভাইয়া আমি ভর্তি হতে চাই কিন্তু আমাদের অর্থনৈতিক ক্রাইসিস। আচ্ছা, যাদের একবারে অর্থনৈতিক ক্রাইসিস আছে, বিকাশে বা নগদে টাকা নেই, তারা অন্তত মেসেজ দিবেন। হ্যাঁ, মেসেজ দিবেন। এখন অর্থনৈতিক ক্রাইসিস কি আসলে বিকাশের নাকি আসলেই আপনার রিয়েল লাইফের? যদি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক ক্রাইসিস থাকে তাহলে আপনি রিকোয়েস্ট করবেন, একটা মেসেজ পাঠিয়ে রাখবেন যে ভাইয়া আমি আর্থিক প্রবলেমে আছি, আমাকে একটু ব্যবস্থা করা যায় কিনা দেখি। আপনার সম্পর্কে আমরা নোট রাখবো, আমি ক্লাস শেষে আপনাদেরকে নিয়ে বসবো। ঠিক আছে? আর যাদের আসলে ক্রাইসিস নাই তারা প্লিজ কম দিয়েন না, 1199 টাকা দিয়েই আপনি ভর্তি হয়ে যান। হ্যাঁ, 1199 টাকাই আপনি পাঠিয়ে দিয়েন, কারণ আমরা মাত্র একটা নামে মাত্র এই ফিটা ধরেছি, একবার নামে মাত্র। এখানে অনেকগুলো ক্লাস আমরা নিচ্ছি, যেটা অফলাইনে আপনি আর 10 ভাগের 1 ভাগ ক্লাসও পাইতেন না। 10 ভাগের 1 ভাগ নেওয়া তো সম্ভব না, এত ক্লাস। আর ভোগান্তিও আপনার বেশি, অনেক কাজ দেখে আসতে হতো, কিন্তু এখন মোবাইলটা সাথে থাকলেই হলো, পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনি কিন্তু ক্লাস করতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সিপাহী বিপ্লবে বা সিপাহী বিদ্রোহে সমর্থন দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন বাংলার সর্বশেষ মুঘল সম্রাট। ওনার নাম দ্বিতীয় বাহাদুর শাহ, নট শুধু বাহাদুর, দ্বিতীয় বাহাদুর শাহ। ওনাকে বলা হয় বাংলার সর্বশেষ মুঘল সম্রাট। তাকে নির্বাসন দেয়া হয়, তাকে নির্বাসিত করা হয় কোথায়? রেঙ্গুনে। ঠিক আছে, ইয়াঙ্গুন, যার নাম বর্তমানে রেঙ্গুন, এখানে তাকে নির্বাসিত করা হয়েছিল। তার অপরাধ ছিল সিপাহী বিপ্লবে তিনি কেন সমর্থন দিলেন। আর এমনি তো মোগলদের উপরে খেপা ছিল, মোগলরা প্রায় 400-500 বছর এই অঞ্চল শাসন করেছে, ব্রিটিশরা সহ্য করতে পারেনি। মোগলরা আবার সমর্থন দিবে, চুপ থাকবে, কোনো কথা বলতে পারবি না, এই সমর্থন দিয়েছে বলে তাকে অ্যারেস্ট করে মিয়ানমার রেঙ্গুন দ্বীপে পাঠিয়ে দিয়েছে, আর ওখানে তিনি মারা গিয়েছেন। এটা একটা শাস্তি ছিল। তো এই হচ্ছে বিষয়। তারপরে পরের প্রশ্নে আমরা দেখি কি আছে। ভারত শাসন আইন পাশ হয় কত সালে? ব্রিটিশরা দেখেন কত আয়োজন করেছে ভারতকে কিভাবে শাসন করা যায়, সেই জন্য তারা আইন পর্যন্ত পাশ করিয়েছে, রেগুলেটিং অ্যাক্ট যেটাকে বলা হয়। এটা হয়েছিল 1773 সালে। সর্বপ্রথম 1773 সালে ভারত শাসন আইন পাশ হয়েছিল, খুবই মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। তারপর স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? স্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত এটাকে বলা হয়, চিরস্থায়ী বন্দোবস্ত। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন, এটা কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস, ক্লাইভ, ওয়ালেসলি নাকি লর্ড ডালহৌসি? মনে রাখতে হবে, চিরস্থায়ী বন্দোবস্ত এই আইনটা চালু করলেন বা প্রবর্তন করলেন যিনি, তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। তিনি 1793 সালে এই আইনটা পাশ করেছিলেন। মনে রাখতে হবে, লর্ড কর্নওয়ালিস হচ্ছে সেই ব্যক্তি 1776 সালে আমেরিকার যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এই আমেরিকার যুদ্ধ যখন শুরু হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যখন শুরু হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তখন ব্রিটিশদের সেনা প্রধান ছিলেন
আমেরিকাতে যিনি, তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ। আর আমেরিকার সেনাপ্রধান বা নায়ক ছিলেন স্বাধীনতা যুদ্ধের, তার নাম ছিল জর্জ ওয়াশিংটন। আর ব্রিটিশদের পক্ষে যার দায়িত্ব ছিল তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। কিন্তু ওয়াশিংটনের কাছে পরাজিত হয়ে গেলেন এই সেই লর্ড কর্নওয়ালিস। পরে তাকে শাস্তি হিসাবে এই দেশের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, ভারতবর্ষে পাঠিয়েছে। তোমার দিয়ে কোনো কিছু হবে না, তুমি যাও ভারতে যাও। ভারতে আইসে এখানকার মানুষ তো নরম, আমেরিকানদের মতো না। আমেরিকানদের এখানে বিশ্বাসঘাতক খুব কম। তারা নিজের স্বার্থে, তাদের নিজেদের যে অধিকার সেটার জন্য তারা হচ্ছে এক হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর আমাদের নিজেদের অধিকার আদায় করার জন্য আমরা বিচ্ছিন্ন হই, এক এক ধরনের ফতুয়া দিয়ে নিজেকে জাহিরিতি করি। ঠিক আছে, এই কর্নওয়ালিস এসে জিদ থামাইলেন কোথায়? এই ভারতবর্ষের লোকদের উপরে দিয়ে একবারে। ঠিক আছে, আমাদেরকে একবারে শাসন শোষণ করাটা একবার সহজ হয়ে পড়ে। এই কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে এসে শাসন করেছেন, শোষণ করেছেন, বিয়েও করেছেন। পর্তুগিজরা আসছে, ডাচরা আসছে, আরবিকরা আসছে, মঙ্গোলীয়রা আসছে, মোগলরা আসছে, সুলতানরা আসছে। এরা কি এই দেশের? কেউ এই দেশের না। এরা তুর্কিরা পর্যন্ত এসে, পারস্যের লোকজন পর্যন্ত এসে এই অঞ্চল তারা শাসন করেছেন। কারণ এই অঞ্চলের মানুষদের মধ্যে বিভেদ লাগানো যায় খুব সহজে। একটু বললেই তারা হচ্ছে খুব ইমোশনাল হয়ে যায়, নিজের ভাইকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে না। এটাই হচ্ছে তাদের শক্তি, তাদের অস্ত্র। এর ফলে এই অঞ্চলের মানুষজন যুগের পর যুগ দাস হিসাবে থাকতো, গোলামি করত, এখান থেকে আর বের হতে পারে না। এখনো তো বলেন, এখনো আমরা কি গোলামি থেকে আসলে বের হতে পারছি? পারছি না, বের হতে পারি নাই আমরা। ঠিক আছে, ফলে বাঙালিদের রক্তে বিভিন্ন জাতের রক্তের মিশ্রণ ঘটে, ফলে এটাকে শঙ্কর জাতি নাম দিয়েছে। এটা একটা মিশ্র জাতি, শঙ্কর মানে মিশ্র জাতি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের ফরিদা আক্তার আপু এই মাত্র জয়েন করেছেন। হ্যাঁ, আচ্ছা, তাইলে মোটামুটি আমরা জানলাম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ। তারপর স্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? এটা তো আমরা বললাম 1793। যারা ভর্তি হবেন হন। পরবর্তী যে প্রশ্নটা আমরা একটু দেখব, বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় কত সালে? বঙ্গভঙ্গ ব্রিটিশরা দেখলো এই অঞ্চলের পুরা ভারতবর্ষে কেউ আসলে বিদ্রোহ করে না, বিদ্রোহ করে শুধু এই বঙ্গের লোকজন। বঙ্গ বলতে আসলে কারা? পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এবং আসাম। পূর্ববঙ্গ এবং আসাম আর পশ্চিমবঙ্গ এই অঞ্চলের লোকজন যেই আলামত করে, ব্রিটিশরা সমগ্র ভারতবর্ষ নিয়ে এত টেনশন করে না, এই অঞ্চল নিয়েই কিন্তু তারা বেশি টেনশিত। এই অঞ্চলের মানুষকে বলা হতো বোগলাকপুর, মানে বিদ্রোহের দেশ। এরা কিছু কিছু হলেই বিদ্রোহ করে বসতো। এখনো তো কিছু হলেই বিদ্রোহ করে বসে, কিছু হলেই বিদ্রোহ করে বসে। এই কারণে ব্রিটিশরা এই অঞ্চলকে শাসন এবং শোষণ করার জন্য এই বঙ্গকে ভেঙে দিলেন। এই যে বঙ্গভঙ্গ ঘোষণা করলেন, এটা কত সালে? এটা আপনারা কমেন্টে জানান। বঙ্গভঙ্গ করে তারা হচ্ছে দুইটা রাজ্যে ভাগ করে ফেললেন। একটা রাজ্যের নাম হয়ে গেল পশ্চিমবঙ্গ, আরেকটা রাজ্যের নামকরণ করা হলো আসাম প্লাস পূর্ববঙ্গ। এই দুইটা রাজ্যে এই অঞ্চলকে ভাগ করে দেয়া হলো, আসাম এবং পূর্ববঙ্গ, আর এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ। ইভেন রাজধানীও চেঞ্জ করে ফেলা হয় যাতে তাড়াতাড়ি মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। পশ্চিমবঙ্গের রাজধানী দেয়া হয় কলকাতাকে, আর পূর্ববঙ্গের যে রাজধানী এটা দেয়া হয় ঢাকাকে। তাই তো পরীক্ষাতে আসে ঢাকা প্রাদেশিক রাজধানী হয় কবে? তাহলে ঢাকা প্রাদেশিক রাজধানী হয়েছিল কত সালে? প্রাদেশিক রাজধানী হয়েছিল 1905 সালে। অর্থাৎ যেই বৎসর বঙ্গভঙ্গ হয় ওই বৎসরেই ঢাকাকে রাজধানী করা হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বাংলায় যে
ঢাকা রাজধানী, এই ঢাকাকে কতবার এই পর্যন্ত রাজধানী ঘোষণা করা হয়েছে? কমেন্টে জানাবেন। ঢাকা কতবার রাজধানী ঘোষিত হয়েছে? দেখি আপনারা একটা কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, তাইলে বঙ্গভঙ্গ হয়ে গেল। এই বঙ্গভঙ্গ হওয়াতে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুই ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। কাদের কাদের প্রতিক্রিয়াটা? হিন্দুদের প্রতিক্রিয়া আর মুসলিমদের প্রতিক্রিয়া। তো যারা এই অঞ্চলে মুসলিম ছিল, এই মুসলিমরা ছিল হ্যাপি মুডে। ঠিক আছে, মুসলিমদের হ্যাপি মুড। আর এই অঞ্চলে যারা হিন্দু ছিল, তো তারা কিন্তু ছিল স্যাড মুডে। এখন ব্যাপারটা কি, স্যাড মুড কেন? কারণ এখন পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলা বা আসামে আসতে ভিসা, পাসপোর্ট লাগে, নিয়ম কানুন লাগে, এই কারণে। ঠিক আছে, আর এই অঞ্চলের মানুষজন হ্যাপি মুডে কেন? কারণ এখন একটা মুসলমানদের আলাদা ভূখণ্ড পেয়েছে, আলাদা স্বাধীনতা পেয়েছে। এতদিন পর্যন্ত যে দলটা গঠিত ছিল, নিখিল ভারত মুসলিম লীগ বা ভারতীয় কংগ্রেস, ওই কংগ্রেসটা যে ছিল, এটা শুধু ভারতের যারা হচ্ছে শীর্ষস্থানীয় হিন্দু তাদের অধীনে ছিল। ফলে মুসলিমরা বঞ্চিত ছিল। তো যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে, তখন মুসলমানরা একটা সুযোগ পায়। মুসলমানরা বলে যে ঠিক আছে, তাহলে তো এখন আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা আলাদা রাজনীতি করব। ফলে এর পরের বৎসর 1906 সালে একটা দল গঠন করে এই অঞ্চলের মানুষজন, যেটার নাম হচ্ছে মুসলিম লীগ। ঢাকায় বসে এই দলটা গঠন করলেন যিনি, তার নাম হচ্ছে নবাব সলিমুল্লাহ। এই সে নবাব সলিমুল্লাহ, এটার প্রতিষ্ঠাতা। প্রতি মানে প্রতিষ্ঠাতা। মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন 1906 সালে। সবাই খুশি, কিন্তু হিন্দুরা খুশি তো হয় না, বরঞ্চ শুরু করলো কি, হরতাল। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে হরতাল পালন করলো। এই যে হরতাল, এটা কবে করা হয়? 15 অক্টোবর 1905 সালে ভারতবর্ষে প্রথম হরতালের ডাক দিলেন যিনি, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্ম হচ্ছে গুজরাটে, তাই হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি শব্দ। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, হরতাল কোন ভাষার শব্দ? এটা হচ্ছে একটি গুজরাটি শব্দ। এখন এই হরতাল পালন করলেন, আর এখানে সমর্থন দিলেন কে? এই হরতালে সমর্থন দিলেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বকবি রবি ঠাকুর। তিনি সমর্থন দিয়েই স্টপ থাকেননি, সমর্থন দিয়ে তিনি একটা গান লিখলেন, এটা হচ্ছে আমার সোনার বাংলা। এই যে আমার সোনার বাংলা, এটা কিন্তু বাউল গান ছিল। বাউল গানের অনুকরণে, বাউল গানের অনুকরণে এই গানটা রচিত হয়েছিল। ঠিক আছে, বাউল গানের অনুকরণে আমার সোনার বাংলা এই গানটি লেখা হয়েছে। এখানে তিনি প্রতিবাদ করেছেন বঙ্গভঙ্গের। আর এই আমার সোনার বাংলাই কিন্তু বর্তমানে আমাদের জাতীয় সঙ্গীত, প্রথম 10 লাইন। যদিও আমার সোনার বাংলা গানটি 25 লাইন, টোটাল 25 লাইনের আমার সোনার বাংলা গান, কিন্তু এই গানের যে প্রথম 10 লাইন, এই 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তাইলে আমার সোনার বাংলা বঙ্গভঙ্গের প্রতিবাদে রচিত হয়েছে। ঠিক আছে, নট স্বাধীনতার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে বঙ্গভঙ্গের প্রতিবাদে। ঠিক আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা অনুষ্ঠান চালু করলেন। সে অনুষ্ঠানের নাম কি জানেন? রাখি বন্ধন অনুষ্ঠান। যে আমরা বন্ধন রাখতে চাই। বঙ্গকে ভঙ্গ করা মানে বঙ্গ মায়ের অঙ্গচ্ছেদ করা। এটা কি মেনে নেওয়া যায়? ব্রিটিশদেরকে বুঝাইল। ব্রিটিশরা আবার সম্ভ্রান্ত হিন্দু যারা ছিল তাদেরকে খুব সম্মান করত, তাদের কথা খুব মানত। মুসলমানদের শুধু ঘৃণা করত। ঠিক আছে, শেরে বাংলা, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী এদেরকে বেশি মূল্যায়ন করতো না, কিন্তু জোর করে মূল্যায়ন নিতে হতো। তো এই হচ্ছে অবস্থা। দেখা যাচ্ছে যে এই বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের মধ্যে এক ধরনের
অসন্তুষ্টি দেখা দেয়, হিন্দুদের মধ্যে এই অসন্তুষ্টি দূর করার জন্য এর 6 বছর পরে এই বঙ্গভঙ্গ আইনটা বাতিল করে দিলেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমার সোনার বাংলা এই গানটা অবশ্যই প্রথম 10 লাইন মুখস্থ করবেন ইংরেজি সহ, এবং ইংরেজি অনুবাদককে এটা সহকারে আপনার মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে আসি। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? তাহলে এটা আমরা অলরেডি বলেছি। বঙ্গভঙ্গ রদ অথবা বঙ্গভঙ্গ বাতিল হয়েছে কত সালে? সেটা হয়েছে 1911 সালে। বঙ্গভঙ্গ বাতিল হয়েছে 1911 সালে। আর বঙ্গভঙ্গ করা হয়েছে কবে? 5 সালে। ঠিক আছে, রাজা পঞ্চম জর্জ এই বঙ্গভঙ্গ বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তারপরে আসেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? আহারে, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তাইলে এখানে দেয়া আছে মীর জাফর। এই সে মীর জাফর আলী খান, নাকি সিরাজউদ্দৌলা, নাকি মীর কাসিম, নাকি শায়েস্তা খান? এটা সবাই পারেন। বাংলার শেষ স্বাধীন নবাব যিনি ছিলেন তার নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা মাত্র 25 বছর বেঁচে ছিলেন। উনার জন্মটা হয়েছিল 1732 সালে, উনি মৃত্যুবরণ করেছেন 1757 সালে। তো এই সেই সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেছিলেন কবে? উনি সিংহাসনে আরোহণ করেন তার নানার মৃত্যুর 1 বছর পরে। তাইলে সিংহাসন লাভ কত সালে করলেন? 1756 সালে। ঠিক আছে, তার নানা মৃত্যুবরণ করেছিলেন যে বছর, ওই বছরে তাকে দায়িত্ব দেয়া হয়। 1 বছরও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেননি প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। সিরাজউদ্দৌলাকে হত্যা করা হলো মাত্র 11 ঘন্টার যুদ্ধে, পলাশির যুদ্ধে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, শেষ যেহেতু আছে, প্রথম নবাব কে ছিল? বাংলার প্রথম নবাব যিনি ছিলেন তার নাম হলো মুর্শিদ কুলি খান। এই যে মুর্শিদ কুলি খান, তার কোনো সন্তানাদি ছিল না, তাই ওনার কোনো সন্তানকে প্রধানমন্ত্রী বানাতে পারেননি। মুর্শিদ কুলি খান হচ্ছে বাংলার প্রথম নবাব, আর বাংলার শেষ স্বাধীন নবাব হলো সিরাজউদ্দৌলা। সিরাজের পতনের মাধ্যমে এই উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় 190 বছর। 190 বছর, প্রায় 200 বছর বলে অনেকে, যদিও এটা এক্সাক্ট হচ্ছে 190 বছর পর্যন্ত এই অঞ্চলের মানুষজন ব্রিটিশদের গোলাম বা তাবেদারি করতে হয়েছে বাধ্য হয়ে। ওকে, তাহলে এই টাইপের প্রশ্নগুলোই দেখেন প্রাইমারি, নিবন্ধন, এখানে শুধু আসে। তাহলে এগুলো আসলে পারবেন না আপনারা? এগুলো আসলে কিন্তু পারতে হবে। ঠিক আছে, নকল করার কোনো চান্স নাই, এগুলো পারতে হবে, মুখস্থ করতে হবে। আগে থেকে মুখস্থ করে ফেলবেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে আর হারিয়ে যাবে না, আপনি ভুলে যাবেন না। বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? এই আরেকটা যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757, 1764 সাল, 1773 সাল, নাকি 1776 সাল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1764 সাল। কিভাবে? 1757 সালে পলাশির প্রান্তরে পরাজিত হওয়ার পরে যিনি এই বঙ্গের নবাব হন, প্রধানমন্ত্রী হন, তিনি হচ্ছেন মীর জাফর আলী খান। এই সে মীর জাফর আলী খান, ওনার মেয়ের যে জামাই ছিল, মীর জাফর আলীর জামাই যিনি ছিলেন তার নাম হচ্ছে মীর কাসেম। এই সে মীর কাসেম, উনি হচ্ছে জামাই। তো মীর জাফর তো মূলত পুতুল সরকার হিসেবে ছিল, ব্রিটিশরা তার কোনো কথাই মানত না, বরঞ্চ তার শুধু ভুল ধরতেন, মানুষের কাছে প্রকাশ করে তাকে ব্ল্যাকমেইল করতেন।
একটা সময় মীর জাফর আলী খান নিরুপায় হয়ে তিনি মানুষের সহায়তা চাইলেন যে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তখন ব্রিটিশদের লর্ড ক্লাইভ বলল যে ঠিক হয়ে যা, সাইজ করে ফেলবো তোরে, তুই তো বড় বিশ্বাসঘাতক, তোরে আমরা বাঁচিয়ে রাখবো। এই ভয়ে মীর জাফর আলী খানের একটা রোগ হয়ে যায়। ওই রোগটার নাম হচ্ছে কুষ্ঠরোগ। এই যে প্রাণঘাতী কুষ্ঠরোগ, এই রোগেই তার মৃত্যু। মীর জাফর আলী খানের মৃত্যু হয়েছে কুষ্ঠরোগে, এবং তাকে অবশ্য ক্ষমতা থেকে নামিয়ে দেয়। ক্ষমতা থেকে নামিয়ে ক্ষমতায় বসায় যাকে, তার মেয়ের জামাই মীর জাফর আলী খানকে। এখন মীর জাফর আলী খানকে মীর কাসিমকে কেন দায়িত্ব দেয়া হলো? মীর কাসিমকে দায়িত্ব দেয়া হলো যাতে এই দেশের মানুষ বুঝতে পারে যে দেখেন, আমরা কিন্তু ব্রিটিশরা আপনাদের আস্থাভাজন, আপনাদের উপকার করতে এসেছি, দেশ দখল করার জন্য আসি নাই, আমরা এসেছি আপনাদের উন্নয়ন করতে। দেখেন, মীর জাফর আলী খান সেটা হচ্ছে বিশ্বাসঘাতক, তারে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি, সে হচ্ছে রুগ্ন, সুতরাং দায়িত্ব পালন করবে হচ্ছে তার মেয়ের জামাই মীর কাসিম। মীর কাসিম আলী যখন দায়িত্ব পালন শুরু করলেন, দেশপ্রেমিক ছিলেন, ব্রিটিশরা দেখলো যারে ওইটার তুলনায় উনার ধার যে আরো বেশি, এই জন্য মীর কাসিমকে আর চান্স দিলেন না, তাকে যুদ্ধের জন্য ইনভাইট করলেন, বক্সারের যুদ্ধ। সেই বক্সারের যুদ্ধে দেখা গেল যে মীর কাসিমকে হত্যা করে ভারতবর্ষে একচাটিয়া দেওয়ানি লাভ করলেন। তাইলে ভারতবর্ষে একচাটিয়া বা একচেটিয়া, মূলত শব্দটা হবে একচেটিয়া ক্ষমতা লাভ কবে? 1764 সালে। 1764 সালেই ভারতবর্ষে ব্রিটিশরা একচেটিয়া ক্ষমতা লাভ করে, দেওয়ানি লাভ করে, সব ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে। এখন আর কে কথা বলবে? ঠিক আছে, বাংলাদেশের প্রধান প্রধান নেতা যেগুলো আছে সব যদি মেরে ফেলে, ভয়ে অন্যরা আর কথাই বলবে না, যে যারা হত্যা করবে তাদের কথাই নাচবে, বলে যে না ঠিকই আছে ঠিকই আছে। বাঙালিরা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমাদের এই যে বিষয়গুলো আমরা টপিক ভিত্তিক নেওয়ার চেষ্টা করি, এগুলো আমরা আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যদিও এখন এক একটা টপিক এক এক ধরনের আসে, কিন্তু আমরা টপিক ভিত্তিক আলোচনা করি শুধু আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট বা পেইড বেসের ক্লাসে। ঠিক আছে, যারা পেইড বেসের আছে তাদের ক্লাসে আমরা টপিক ধরে ধরে আলোচনা করি। সুতরাং আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যুক্ত হতে হলে কি করতে হবে? নিচে দেওয়া নাম্বারে 1199 টাকা পাঠালে আপনাকে আমাদের পেইড বেসের গ্রুপে অ্যাড করা হবে, যেটা সিক্রেট গ্রুপ, সবার জন্য উন্মুক্ত নয়। আচ্ছা, আর কেউ যদি বলেন যে ভাইয়া আমি শুধু ইংলিশটা পড়তে চাই, শুধু ইংলিশ, তাহলে আপনাকে জাস্ট 750 টাকা দিতে হবে, শুধু ইংলিশের জন্য 750 টাকা। আর নিবন্ধনের জন্য 1199 টাকা আপনাকে দিতে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি নিবন্ধনের সবগুলা সাবজেক্টেও ভর্তি হতে পারেন। আর যদি বলেন যে ভাইয়া আমি শুধু ইংলিশে পড়তে চাই, তো শুধু ইংলিশে পড়তে চাইলে আপনি মাত্র 750 টাকা দিয়ে 200 এর উপরে ক্লাসে পাবেন, রেকর্ড ক্লাস পাবেন। আপনি এখানে এগুলা দিয়ে অ্যাডমিশন টেস্ট, আইল টেস্ট, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেড, প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রিপারেশন বা ইংলিশটা কিন্তু এই কোর্সের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, ইংরেজরা দেওয়ানি লাভ করে কত সালে? তাহলে একই ধরনের প্রশ্ন হয়ে গেল। ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল 1765 সালে। ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল কবে? 1765 সালে ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল। তারপরের প্রশ্নের উত্তর আপনারা করবেন, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? এটা আশা করি সবাই পারার কথা। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস নাকি ডালহৌসি? দ্বৈত শাসন মানে কি? দুই ধরনের শাসন।
এই শাসনটা প্রবর্তন করেছিলেন বিজেতা রবার্ট ক্লাইভ। এই যে রবার্ট ক্লাইভ, তিনি মূলত দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থায় প্রশাসনিক শাসন বা প্রশাসনিক এবং যেটা অর্থ মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ে যারা নিয়ন্ত্রণ করতেন তারা হচ্ছে ব্রিটিশরা। ঠিক আছে, ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। ঠিক আছে, তাহলে প্রশাসনিক অর্থাৎ যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আরেকটা হচ্ছে কি আইন বিভাগ। এই যে আইন বিভাগ বা শাসন বিভাগ, এটা কাদের অধীনে ছিল? এটা ছিল নবাবদের অধীনে। ঠিক আছে, নবাবদের অধীনে। আইন বিভাগ বলতে বিচার বিভাগ, অর্থাৎ কেউ যদি খাজনা না দিত, এই বিচার বিভাগে তাকে হস্তান্তর করত। আর মারত কারা? ব্রিটিশরা। বলো যে আপনাদের বিচারকরা যা রায় দিয়েছে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সুতরাং পিটানো আমাদের জন্য জায়েজ। এভাবে দেখা যায় দুই ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এই দেশের মানুষের কাছে মুসলমানদেরকেই বা নবাবদেরকে বিষিয়ে তোলে। নবাবদেরকেই মানে এমন ভাবে উপস্থাপন করে যে নবাবরা আসলে খুব খারাপ লোক, মুসলিম শাসকরা আসলে যোগ্য নয়। তো এই হচ্ছে বিষয়। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন কে? দেখি অ্যান্সার করেন তো। দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন কে? স্যার এই সপ্তাহে সার্কুলার হবে কি? ইনশাল্লাহ আমরা আশাবাদী এই সপ্তাহে সার্কুলার হতে পারে। তবে 18 তারিখে এনটিআরসির প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা 18 তারিখে। তা আমার মনে হচ্ছে 18 তারিখের পরেই হওয়ার কথা। হ্যাঁ, যেমন আজকে এপ্রিল, যেমন 18 তারিখ না, আজকে তো পরীক্ষা হওয়ার কথা, তাই না? আজকের পরে আশা করি যে এই সপ্তাহের মধ্যে আপনাদের সার্কুলারটা হতে পারে। ওয়েট করেন, ঠিক আছে, ওয়েট করেন, দেখেন কি হয়। তবে সার্কুলার দিবে এটা নিশ্চিত থাকেন। সার্কুলার যখন দিবে তখন তো শেষ। ঈদ আসে, ঈদ থাকে কয়দিন? একদিন। এই একদিনের জন্য কত আয়োজন, গরু কিনা, তারপরে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে আসা, কেনাকাটা করা, দাওয়াত করা, শত শত কাজ শেষ করে একদিনে শেষ হয়ে যায় ঈদ। সেম অবস্থা। আপনারা যারা সার্কুলারের জন্য ওয়েট করছেন, শুধু ওয়েট করতে থাকেন, যখন সার্কুলার দিবে তখনই দেখবেন শেষ। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি পাইলেন আপনারা? ওয়ারেন হেস্টিং। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা বাদ দিয়ে দেয়া হয় ওয়ারেন হেস্টিং এর কারণে। তবে ওয়ারেন হেস্টিং কেন বাদ দিয়েছিলেন? 76-এ মন্বন্তর হয়েছিল ওই জন্য। তারপর দেখেন রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1765, 1773, 1784, 1793। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা করেছেন 1773, তাদেরটাই সঠিক হয়েছে। তাহলে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1773 সালে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছে 1773 সালে। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস নাকি
ওয়েলেসলি। কে ছিলেন প্রথম গভর্নর জেনারেল? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, তারপর হচ্ছে ওয়েলেসলি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং তিনি মূলত প্রথম গভর্নর জেনারেল। তবে অনেকগুলো পদ সৃষ্টি হয়েছিল, যেমন গভর্নর, গভর্নর জেনারেল, ঠিক আছে। এভাবে সর্বশেষ লর্ড মাউন্ট ব্যাটন, লর্ড মাউন্ট ব্যাটন সর্বশেষ হয়েছিলেন। তবে এটা নিয়ে একটা ছন্দ আছে, আমি ছন্দটা দিচ্ছি না আপাতত, যেহেতু আমাদের ফ্রি ক্লাস। দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় আবার ছন্দ নিয়ে আলোচনা করতে হবে অনেকক্ষণ। এই এক লাইনের মধ্যে গভর্নর, গভর্নর জেনারেল কিন্তু শেষ হয়ে যাবে একটা লাইনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন স্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? এটা আমরা অলরেডি বলেছি, 1793 সালে স্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। তারপরে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সিপাহী বিদ্রোহ, আচ্ছা প্রশ্ন রিপিট হয়েছে, 1757 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে। আর সিপাহী বিদ্রোহটা কোথায় শুরু হয়েছিল? সিপাহী বিদ্রোহটা কি দিল্লিতে, মিরাটে, লখনৌ নাকি কলকাতাতে? কলকাতাতে না, এটা মূলত মিরাট নামক স্থানে, ইন্ডিয়া মিরাটেই মূলত এই সিপাহী বিপ্লবটা হয়েছিল 1757 সালে। 1757 সালে এই সিপাহী বিপ্লবটা হয়েছিল যে জায়গাতে, জায়গার নাম হচ্ছে মিরাট। এই মিরাটেই মূলত সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল। সিপাহী বিপ্লবকে বলা হয় উপমহাদেশের প্রথম মুক্তিযুদ্ধ। উপমহাদেশের প্রথম মুক্তিযুদ্ধ কোনটি? এটা হচ্ছে সেই সিপাহী বিপ্লব। এখানে প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে, 1906 সালে নাকি 1911 সালে নাকি 1919 সালে? তাহলে মনে রাখতে হবে বঙ্গভঙ্গ যে বছর হয়েছিল এর পরের বছরেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম নবাব স্যার সলিমুল্লাহ। এই সে নবাব স্যার সলিমুল্লাহ, তিনি কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখন মুসলিম লীগ প্রতিষ্ঠার যে বছরটা, এই বছরে কিন্তু এই অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা খুবই আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিল যে না, আমরা মোটামুটি এই অঞ্চলে এসেছি যে অন্তত মুসলমানরা আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পেয়েছে, এই জন্য মূলত তার উপরে খুবই আস্থা ছিল। কিন্তু দেখা গেল যে 1911 সালে সেটা গুড়েবালি হয়ে গেল, আশার গুড়াবালি হয়ে গেল, ঠিক আছে। মুসলিম লীগ এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটা ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের জাতীয় কবি নজরুল এই মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। পরীক্ষা আসতে পারে কোন রাজনীতির সাথে জাতীয় কবি নজরুল সম্পৃক্ত ছিলেন, তাহলে সেটা হচ্ছে মুসলিম লীগের রাজনীতির সাথে আমাদের জাতীয় কবি নজরুল সম্পৃক্ত ছিলেন, ঠিক আছে। এবার দেখি আপনারা অ্যান্সার করবেন, এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা স্থান, এটা আমি অলরেডি বলে ফেলেছি, মুসলিম লীগের প্রতিষ্ঠা স্থান যেখানে সেটা হচ্ছে ঢাকা। ঢাকাই হলো মুসলিম লীগের প্রতিষ্ঠার স্থান। তারপর আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? এটা আপনারা বলবেন, আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? আপনাদের কমেন্টগুলো অনেক পরে আসে, আমি দেখা যাচ্ছে 3টা প্রশ্ন চলে গেলে তারপরে দেখি যে আপনারা প্রশ্ন করতেছেন, মানে পিছিয়ে যাওয়া 3 নাম্বার প্রশ্ন। নেট অনেক স্লো, তাই না আপনাদের? তাহলে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ খান। আচ্ছা, এখানে থ্যাংক ইউ সো মাচ নীল আকাশ, মনিরুজ্জামান মনির, সুজন, তারপরে জাহাঙ্গীর আলম, আঞ্জুয়ারা খাতুন, বিনতে হাসান, আপনাদের অ্যান্সারগুলো সঠিক হচ্ছে। আবার অনেকের অ্যান্সার ভুলও হচ্ছে, নো টেনশন, ভুল হোক, কিন্তু আপনি অ্যান্সার করতে হবে, আপনি অ্যান্সার করতে হবে, কারণ আপনার অ্যান্সার ব্যতীত, আপনি অ্যান্সার ভুল করা ব্যতীত আপনি নতুনটা শিখতে পারবেন না। যারা সরাসরি শুধু উত্তর নিয়ে যাচ্ছেন যে উত্তর পারলেই তো হলো,
তাইলে কিন্তু হলো না। আপনাকে ভুল করলে আপনি ভুল থেকে যেটা শিখবেন সেটা আসলে ভুলা যায় না, সেটা অনেকদিন পর্যন্ত আপনার মেমোরিতে থেকে যায়। আসেন, আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? সেটা হচ্ছে সৈয়দ আহমদ খান। আলিগড় আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমদ খান। সৈয়দ আহমদ খান তিনি হচ্ছে আলিগড় আন্দোলনের নেতা ছিলেন। ওকে, ঠিক বলেছেন। তো এই যে আলিগড় আন্দোলন, এই আলিগড় আন্দোলনটা মূলত 19 শতকে ভারতীয় মুসলমানদের শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের জন্য মূলত এই আন্দোলনটা হয়েছিল। আর সৈয়দ আহমদ খান তার এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন। কেন? এই অঞ্চলের বিশেষ করে যারা মুসলিম ছিল তারা শিক্ষা থেকে পিছিয়ে গেছে, তারপর হচ্ছে গবেষণা, তারপর হচ্ছে সংস্কৃতি, এখান থেকে দেখা যাচ্ছে যে তারা পিছিয়ে গিয়েছিল। এই পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি হচ্ছেন সৈয়দ আহমদ খান। তিনি হচ্ছেন সৈয়দ আহমদ খান। মুসলমানদেরকে আধুনিক শিক্ষার জন্যই মূলত তিনি এই কাজটা করেছিলেন। শুধু তাই নয়, তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজও প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। সৈয়দ আহমদ খান 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাইলে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করলেন কে? সৈয়দ আহমদ খান। সৈয়দ আহমদ খান হচ্ছে তিনি এটা প্রতিষ্ঠা করলেন, যদিও পরবর্তীতে এটা ভার্সিটিতে রূপান্তর করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আলিগড় আন্দোলনটা এই। তাহলে মুসলমানদের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, আধুনিক শিক্ষা, বিশেষ করে ইংরেজি শিক্ষা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে ইংরেজি শিক্ষা হচ্ছে হারাম। ফলে মুসলমানরা বিভিন্ন সরকারি চাকরি থেকে পিছিয়ে পড়েছে। মুসলমানদেরকে শিক্ষা দীক্ষা এগিয়ে নেওয়ার জন্য কয়েকজন মনীষী তারা হচ্ছে ডাল হয়ে কাজ করেছিলেন, তারা হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, পায়োনার হিসেবে কাজ করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে সৈয়দ আহমদ খান, সৈয়দ আমির আলী, তারপর আবার হাজী মোহাম্মদ মহসিন। ওনার তো সব সম্পত্তি দান করে দিয়েছে মুসলমানদের শিক্ষা দীক্ষায়। নবাব শাহ সলিমুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গাটা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, জায়গা পর্যন্ত দিয়ে দিয়েছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ঠিক আছে, তারপরে মুসলিমরা কি হোক, মুসলিমরা শিক্ষিত হোক। তো এই হচ্ছে বিষয়। তারপরে কি আছে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখি এটার অ্যান্সার কয়জন করতে পারছেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1885 সালে, 1890 সালে, 1905 সালে, 1911 সালে? তাহলে দেখি অ্যান্সার করেন তো। জি, রূপম অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার রাজকন্যা, শিউলি আক্তার, তারপর হচ্ছে নিশি আপু অ্যান্সার করেছেন, মোসাম্মদ মিম অ্যান্সার করেছেন, রুকসান আক্তার অ্যান্সার হয়েছে, হুমায়রা পাখিও অ্যান্সার হয়েছে, মেহতাল, মেথিল আনিশা অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। আবার অনেকে অ্যান্সার করেন নাই, আপনারা অনেকে অ্যান্সার করেন না, কৃপণতা করেন, শুধু দেখে যাচ্ছেন, তাই না? শুধু দেখে যাইলে হবে না, দেখলেই হবে না, আপনাকে কানেক্ট থাকতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা কি 1885-তে নাকি 1890-তে? কংগ্রেস, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস, আবার শুধু কংগ্রেস বললেও হলো। ঠিক আছে, শুধু কংগ্রেস লেখা হয়েছিল পরে, কিন্তু প্রথমে ছিল সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এরকম নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কত সালে? আমাদের জাকারিয়া মিতু, রঞ্জয় রায়, নাদিয়া জামান, তারপর মাজেদ হোসেন, রোকসানা আক্তার, আব্দুল কুদ্দুস, ওনাদের গুলো সঠিক হয়েছে। তার মানে 1885 সালে।
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। এখন এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, এই প্রতিষ্ঠাতা কে ছিল? উনি কি ভারতীয় ছিল? না, তিনি একজন ব্রিটিশ ছিলেন। তার নাম অক্টোভিয়ান হিউম। অক্টোভিয়ান হিউম তিনি মূলত এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই সেই অক্টোভিয়ান হিউম তিনি এই কংগ্রেস প্রতিষ্ঠা করে ঘোষণা দিয়েছিলেন এটা সর্বভারতীয়। সর্বভারতীয় মানে সকলের জন্য। কিন্তু দেখা গেল যে কংগ্রেসের যারা নেতা, প্রথম সারির নেতা, প্রধান প্রধান যারা ছিল, প্রধান এরা হচ্ছে হিন্দু। প্রধান নেতা ছিল হচ্ছে হিন্দু। এই কারণে যারা মুসলিম ছিল তারা খুবই নাখোশ ছিল। এখানে মুসলিমরা এখানে মানে এটা মেনে নিতে পারছিলেন না যে তাদেরকে শুধু মিছিল মিটিং এ ডাকে, মূল কাজে ডাকে না। এই কারণে মুসলিমরা রাগ হয়ে এখান থেকে বের হয়ে এসে 1906 সালে একটি রাজনৈতিক দল গঠন করে মুসলিমরা। বলতে হবে 1906 সালে মুসলমানদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি? জি, অ্যালান অক্টোভিয়ান হিউম। হ্যাঁ, ঠিক বলেছেন। এই যে অনেক পরে আপনাদের কমেন্টগুলো আসে নেটওয়ার্কের কারণে। জি, ঠিক বলেছেন, সেটা হচ্ছে মুসলিম লীগ। আচ্ছা, যারা যারা মুসলিম লীগ দিয়েছেন তাদেরটাই হচ্ছে মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। এটা মূলত কংগ্রেসের কারণেই মূলত এটা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সাথে রাগ করে গিয়ে মুসলিমরা 1906 সালে আলাদা রাজনৈতিক দল গঠন করেছে। এই হচ্ছে বিষয়। ফকির সন্ন্যাসী বিদ্রোহ 1760 থেকে 1800 সালে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। তারপর ইলবার্ট বিল বিতর্ক। আচ্ছা, ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল কত সালে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল কত সালে? 1883, 1885, 1905 নাকি 1911? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সাল তো গুরুত্বপূর্ণ না, আমার গুরুত্বপূর্ণ হচ্ছে ইলবার্টটা কি। মনে রাখবেন, ইলবার্ট বিল হচ্ছে ভারতের যারা আইনজীবী আছে, যারা ভারতীয় আইনজীবী, তারা কি করতে পারবে? তারা হচ্ছে ব্রিটিশ নাগরিকদের বিচার করতে পারবে। যারা ব্রিটিশ অপরাধী তাদেরকে বিচার করবে কারা? এই জন্য আইন করা হয় ভারতে যে এদের বিচার ভারতীয় যারা আইনজীবী তারা করবে। কিন্তু ব্রিটিশরা এটা মেনে নিতে পারছিল না। এই যে মেনে নিতে পারে না, এটাকে বলা হয় ইলবার্ট বিতর্ক। ঠিক আছে, তাইলে ইলবার্ট বিতর্কটা কি? ভারতীয় আইনজীবী কর্তৃক আইনজীবীদের কর্তৃক ব্রিটিশদের বিচার ব্যবস্থা, ব্রিটিশদের বিচার। ঠিক আছে, বিচার ব্যবস্থা। তাহলে ভারতীয় আইনজীবীদের মাধ্যমে ব্রিটিশদের যে বিচার ব্যবস্থা, এটাকেই মূলত বলা হয় ইলবার্ট বিল। আর এই বিলটা হয়েছিল 1883 সালে। এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়। ব্রিটিশরা এই বিল মানতে ছিল না, যদিও পরে আলোচনা সমালোচনার মাধ্যমে এটা বাদ দেওয়া হয়েছিল যে ব্রিটিশদেরকে মানে বিচার করবে হচ্ছে ভারতীয়রা, অথচ আমরা তাদের প্রভু। তারা আমাদেরকে মনে করত আমরা দাস, তারা হচ্ছে প্রভু, এরকম মনে করত। ঠিক আছে, তাদের মানসিক অনেক যন্ত্রণা ছিল এই দেশের মানুষজন, যেটা নিতে পারত না। জি, রোকসানা আক্তার সঠিক বলেছেন আপনি, সঠিক। আব্দুল কুদ্দুস, তারপর শিউলি, জাহাঙ্গীর আলম, মিথিলা, আনিশা, তারপরে আমাদের অচিন পাখি, আপনাদের গুলো সঠিক হয়েছে। সঠিক হয়েছে যে আমাদের এখানে শুধু ইংলিশে ভর্তি হতে পারবেন। তো শুধু ইংলিশে যারা ভর্তি হবেন তাদের জন্য 750 টাকা। শুধু ইংলিশে যারা ভর্তি হবে তাদের জন্য মাত্র 750 টাকা। আর যারা সাবজেক্টিভে ভর্তি হবেন, সাবজেক্টিভ, যদি সাবজেক্টিভে আপনি ভর্তি হতে চান, আপনাকে এই মুহূর্তে দিতে হবে মাত্র 1300 টাকা। কিন্তু লাইভ কেটে গেলে আপনাকে দিতে হবে সাবজেক্টিভে 2600 টাকা। আর 19তম জেনারেল যে নিবন্ধন,
জেনারেল যে কোর্সটা সেখানে আপনাকে দিতে হবে 1199 টাকার জায়গায় 3000 টাকা। দ্রুত, হ্যাঁ, আমি আছি আপনাদের জন্য, কিছুক্ষণ আছি। ভারত শাসন আইন 1919 অন্য কি নামে পরিচিত ছিল? ভারত শাসন আইন কয়েকবার হয়েছে, 1773 একবার হয়েছে, আবার 1837 সালে হয়েছে, আবার 1919 সালে হয়েছে। এই যে ভারত শাসন আইন 1919 অন্য একটা নামে পরিচিত ছিল, যেটা ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে পাশ হয়েছিল। ব্রিটিশদের পার্লামেন্টের মধ্যে ভারত শাসন আইন 1919 পাশ হয়েছিল, যেটার আরেকটা নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে এই ভারত শাসন আইনটা পরিচিত। ঠিক আছে, এটা মুখস্থ রাখবেন আপনারা। ভারত শাসন আইন মন্টেগু চেমসফোর্ড নামে এটা পরিচিত। তারপর মার্লো মিন্টু সংস্কার চালু হয় কত সালে? দেখি কে কে অ্যান্সার করতে পারবেন। মার্লো মিন্টু সংস্কার আইন মার্লো মিন্টু সংস্কার আইন, হ্যাঁ সেটা 1909, ঠিক আছে, হ্যাঁ 1909 ঠিক আছে, হ্যাঁ মার্লো মিন্টু। তাহলে এটা কবে হয়েছিল? 1909 সালে, ঠিক বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া, মার্লো মিন্টু এই যে সংস্কার, এটা আসলে জিনিসটা কি? এটা হচ্ছে মুসলমান ও হিন্দুদের জন্য আলাদা আলাদা ভোটের ব্যবস্থা, রাজনীতির ব্যবস্থা করা। তাইলে মুসলিম ও হিন্দুদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করা, ঠিক আছে, ভোটের ব্যবস্থা অথবা রাজনীতির ব্যবস্থা করা, ঠিক আছে, রাজনীতির ব্যবস্থা করা। তাহলে মুসলমান ও হিন্দুরা যাতে আলাদা আলাদা ভোট প্রয়োগ করতে পারে, সেই জন্য মূলত মার্লো মিন্টু এটা সংস্করণ আনে। আগে কিন্তু মার্লো মিন্টু যে আইনটা ছিল সেখানে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না। কিন্তু 1906 সালে দেখা গেল কি, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়ে গেল। মুসলিম লীগ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম শুরু করেছে এবং তারা আলাদা নির্বাচন চাচ্ছে। এই জন্য 1919 সালে এই আইনটা পাশ হয় যে মুসলমানদের জন্য আলাদা অঞ্চলগুলো নিয়ে তারা রাজনীতি করবে, ভোটাধিকার প্রয়োগ করবে। এই জন্য মূলত এই মার্লো মিন্টু আইনটি কি হয়, সংসদে পাশ হয়েছিল। তারপর আসেন, পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় 1905 নাকি 1909? দেখছেন একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে। পৃথক যে নির্বাচন ব্যবস্থাটা, এটা চালু হয়েছিল কবে? 1905, 1909, 1919 নাকি 1935 সাল? পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল 1909 সালে। কোন সংস্করণের মাধ্যমে? মার্লো মিন্টু সংস্করণের মাধ্যমেই মূলত মুসলমানদের এবং হিন্দুদের বা অন্যান্য ধর্মের আলাদা নির্বাচনের ব্যবস্থা হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে? আগে তো কলকাতা পশ্চিম বাংলার রাজধানী ছিল, তাই না? পশ্চিম বাংলার রাজধানী ছিল এক সময় কলকাতা। তো এই কলকাতা থেকে পশ্চিম বাংলার রাজধানীটা বা এই অঞ্চলের রাজধানী এটা দিল্লিতে নেওয়া হয়। কেন? কারণ হচ্ছে বঙ্গভঙ্গ তো বাতিল করে দিল, তাই না? বঙ্গভঙ্গ বাতিল হওয়ার পরে 1911 সালে যখন বঙ্গভঙ্গ বাতিল হয়ে যায়, তখন তো কলকাতাও নাই, ঢাকাও নাই। কারণ কি? আসাম পূর্ববঙ্গ যে রাজ্য ছিল এটাও বাতিল, পশ্চিমবাংলা যেটা ছিল এটাও বাতিল। এই সমগ্র অঞ্চলটাকে একসাথে করে ভারতবর্ষ করে দিল, আর তার রাজধানী করে ফেললো কোনটা? দিল্লি। এই হয়ে গেল দিল্লি, ঠিক আছে। এখন যেটা আপনারা নিউ দিল্লি বলেন, এই দিল্লি হচ্ছে রাজধানী করা হয়। প্রশ্ন হচ্ছে কত সালে করা হয়? উত্তরটা সহজ, বুঝতে পারলে। বঙ্গভঙ্গ যে বৎসর বাতিল হয়েছিল, বঙ্গভঙ্গ
যেই বছর বাতিল হয়েছিল ঠিক ওই বছরেই রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হলো। ঠিক আছে, রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? সেটা হচ্ছে 1911 সালে। ঠিক আছে, 1911 সালে এই রাজধানীটা স্থানান্তর করা হয়েছিল। তারপরে ভারত শাসন আইন 1935 ছিল কি? সবচেয়ে বড় সাংবিধানিক আইন, প্রথম আইন, সামরিক আইন, অস্থায়ী আইন। আচ্ছা, ভারত শাসন আইন 1935 সালে এটা ছিল মূলত একটা সাংবিধানিক আইন। ঠিক আছে, সংবিধান সংস্করণ সংযোজন বিষয়ক একটি আইন। এটাকে মূলত বলা হয় কি? ভারত শাসন আইন। অনেকগুলো ভারত শাসন আইন হয়েছিল। একটু আগে আমরা দেখেছিলাম 1919 সালের ভারত শাসন আইন। এখন আমরা দেখছি 1935 সালের ভারত শাসন আইন। সবচেয়ে বড় সাংবিধানিক আইন হিসেবে পরিচিত 1935 সালের ভারত শাসন আইন। 1773 সালে আমরা একটা দেখিয়েছিলাম ভারত শাসন আইন। আর এগুলো পাশ হইতো কোথায়? ব্রিটিশদের পার্লামেন্টের মধ্যে এগুলো পাশ হতো। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড মিন্টু, লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে ওনার মাধ্যমেই কিন্তু ভারতবর্ষের ব্রিটিশ শাসনের অবসান হয়ে যায়। তাহলে সিরাজউদ্দৌলা আর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, তাদের ভাগ্য কিন্তু একই রকম, তাই না? সিরাজউদ্দৌলা আর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এখানে সিরাজউদ্দৌলা ছিলেন সর্বশেষ নবাব, আর লর্ড মাউন্টব্যাটেন ছিল ভারতবর্ষের শেষ ভাইসরয়। এভাবেও কিন্তু আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিমের মতো। স্বদেশী আন্দোলন শুরু হয় কবে? এটা মূলত স্বদেশী আন্দোলন, দেখি আপনারা করেন তো, আমি তো সব অ্যান্সার করে দিচ্ছি। দেখি অ্যান্সার করেন, এটা অ্যান্সার আপনারা করবেন। স্বদেশী আন্দোলন তাহলে স্বদেশী আন্দোলন শুরু হয় এটা কবে? এটা সহজ, এটা হচ্ছে 1905 সালে, যে বছর বঙ্গভঙ্গ হয়েছিল। আপনারা অনেকে অ্যান্সার করেছেন। তাহলে যে বছর বঙ্গভঙ্গ হয়েছিল এই বছরেই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলনটা কি? স্বদেশী আন্দোলন হচ্ছে বিদেশি পণ্যকে বর্জন করা, দেশীয় পণ্যকে গ্রহণ করা। এবং তখন একটা গান খুব প্রসিদ্ধ ছিল, পরোনা রেশমি চুরি বঙ্গ নারী, পরোনা আর পরোনা। এই যে পরোনা রেশমি চুরি বঙ্গ নারী, পরোনা আর পরোনা, এটা কোন আন্দোলনের বিখ্যাত গান? এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের। ঠিক আছে, স্বদেশী আন্দোলনের বিখ্যাত গান। আচ্ছা, তাইলে এই স্বদেশী আন্দোলন শেষ হয়েছিল কবে? এটা মূলত 1905 সালে শুরু হয়ে 1912 সাল পর্যন্ত স্থায়ী ছিল। ঠিক আছে, 1905 থেকে 1912 সাল পর্যন্ত এই স্বদেশী আন্দোলনটা স্থায়ী ছিল। এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশরা একটা মেসেজ পায় যে আসলে এই অঞ্চলের মানুষ স্বভাবতই বা স্বাভাবিকভাবে আমাদেরকে শাসন করতে দিবে না, তারাও পারে না, আমরাও আসলে তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। অস্থিরতার মধ্যে রাখতো ব্রিটিশদেরকে। তো ব্রিটিশরা তখন থেকেই পরিকল্পনা করছিল, আমরা যদি চলেই যাই তোদের মধ্যে একটা গিরিঙ্গি লাগিয়ে যাব। তাই তো 47 সালে একটা গিরিঙ্গি লাগিয়ে গেছে, তাই না? 47 সালে কিন্তু একটা গিরিঙ্গি লাগিয়ে গেছে। স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বঙ্গভঙ্গ